আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স এবং অ্যাটমসফেরিক প্রেশার বা উৎস্থিতিবিদ্যা এবং বায়ুমণ্ডল। ঠিক আছে, দেখো এখানে আমরা যেটা জানবো যে ফিজিক্স, সেই ফিজিক্সের অনেকগুলো পার্ট, সেই পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে কি হাইড্রোস্ট্যাটিক্স। ঠিক আছে, সেই হাইড্রোস্ট্যাটিক্সটা অ্যাকচুয়ালি কী নিয়ে আলোচনা করা হয়, যেমন ধরো আমরা এর আগে দেখেছি বা আমরা জানি যে মেকানিক্স মানে কি, বিভিন্ন ধরনের যে বল এবং সেই বলের ক্রিয়ায় যে বিভিন্ন ধরনের সাম্যাবস্থা এবং বিভিন্ন বলের ক্রিয়ায় কোনো একটা বস্তুর যে গতি, সেই গতি কীরকম হবে সেইগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে কি মেকানিক্স। আর হাইড্রোস্ট্যাটিক্স মানে যেখানে কোনো ফ্লুইড নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ফ্লুইড কোনগুলো? ফ্লুইড হচ্ছে যেগুলো কি ফ্লো করে বা প্রবাহ, যার প্রবাহ হয়। ঠিক আছে, প্রবাহ কোনগুলোর হয়? দেখো আমরা জানি যে লিকুইড এবং গ্যাস, এগুলা কি হয়, একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় কি করে, ফ্লো করে বা প্রবাহিত হয়। তাহলে এখানে আমরা হাইড্রোস্ট্যাটিক্স, সেই হাইড্রোস্ট্যাটিক্সে যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, একটা হচ্ছে তরল এবং কি গ্যাস। এবং এখানে এই চ্যাপ্টার শুরুতে যেগুলো আছে, ফার্স্টে যেটা আছে যে ঘনত্ব, ঠিক আছে, বা ডেনসিটি কাকে বলে। ঠিক আছে, দেখো এগুলো তোমরা ক্লাস 9-এ মোটামুটি পড়েছো যে ডেনসিটি বা ঘনত্ব কাকে বলে। ডেনসিটি বা ঘনত্ব হচ্ছে যে কোনো একটা বস্তুর একক আয়তনের যে ভর, সেই একক আয়তনের ভরকে কি বলা হয়? ঘনত্ব বলা হয়। যেমন ধরে নাও যে একটা তুমি বস্তু নিয়েছো, এটা একটা ধরো বস্তু, সেই বস্তুটার টোটাল যে আয়তন, সেই টোটাল আয়তনটা কত? ভি। আর বস্তুটার যে মোট ভর, সেই মোট ভরটা কত? এম। তাহলে দেখো ভি আয়তনে বস্তুটার ভর কত? এম। তাহলে একক আয়তনে বস্তুটার ভর কত হবে? দেখো কত হবে? এম বাই ভি। তাহলে এই একক আয়তনে যে বস্তুর ভর, সেই ভরটাকে বলা হচ্ছে কি, তার ঘনত্ব। অর্থাৎ ঘনত্ব তাকে যদি আমরা রো দ্বারা প্রকাশ করি, তাহলে দেখো সেই রো ইকুয়াল টু কত আসবে? এম বাই ভি। তাহলে এটা মনে রাখবে, এগুলো পরে কাজে লাগবে, এগুলো পরীক্ষা এতটা আসবে না। তাহলে কোনো একটা বস্তু বা কোনো একটা পদার্থের একক আয়তনের যে ভর, সেই একক আয়তনের ভরকে কি বলা হয়? তার ডেনসিটি বা ঘনত্ব বলা হয়। দেখো এখান থেকে যদি ভি ইকুয়াল টু 1 হয়, তাহলে রো, সেই রো ইকুয়াল টু কত হবে? এম হবে। অর্থাৎ কোনো একটা বস্তুর একক আয়তনের যে ভর, সেই একক আয়তনের ভরকে কি বলা হয়? তার ঘনত্ব বলা হয়। বিভিন্ন বস্তুর বা বিভিন্ন পদার্থের যে ঘনত্ব, সেই ঘনত্বটা কীরকম হয়? বিভিন্ন রকমের হয় আমরা জানি। এবার এখান থেকে আমরা কি ঘনত্বের একক এবং মাত্রাটা বার করব। তাহলে দেখো ঘনত্ব রো, সেই রো ইকুয়াল টু কত? এম বাই ভি। তাহলে এই যদি আমরা সিজিএস পদ্ধতিতে একক বসাই, দেখো সিজিএস পদ্ধতিতে ভরের যে একক সেটা কি? গ্রাম। আর সিজিএস পদ্ধতিতে আয়তনের যে একক সেটা কি? সেন্টিমিটার কিউব। তাহলে এখানে দেখো ঘনত্বের একক কি হবে? গ্রাম পার সেমি কিউব। তাহলে এককটা মনে রাখবে। ঠিক আছে, তারপরে এসআই পদ্ধতিতে যদি আমরা বার করি, তাহলে এসআই পদ্ধতিতে দেখো ভরের একক কি? কেজি। আর আয়তনের যে একক সেটা কি? মিটার কিউব। তাহলে এটা কি হচ্ছে? কেজি পার কত? মিটার কিউব। ঠিক আছে, তাহলে এই যে একক, সেই এককটা মনে রাখবে। এবং কোনো এখান থেকে আরেকটা জিনিস অনেকে ভুল করে, যে কোনো একটা বস্তুর সিজিএস পদ্ধতিতে তোমার ঘনত্ব দেওয়া আছে, সেখান থেকে এসআই কনভার্ট করতে হবে, বা এসআই পদ্ধতিতে কোনো একটা বস্তুর ঘনত্ব দেওয়া আছে, সেখান থেকে কি সিজিএস পদ্ধতিতে কনভার্ট করতে হবে। সেটা কিভাবে করবে? দেখো আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যে দেখো যে পারদের যে ঘনত্ব, সেটা আমরা জানি কত? 13.6 গ্রাম পার কত? সেমি কিউব, তাই তো? এবার তোমার এটা পারদের যে ঘনত্ব, সেই ঘনত্বটা এসআই পদ্ধতিতে কত হবে? তাহলে এসআই পদ্ধতিতে কিভাবে কনভার্ট করবে? দেখো তাহলে 13.6, দেখো উপরে কি আছে? গ্রাম, আর এখানে পার সেমি কিউব মানে কি? সেমি কিউবটা কি নিচে। ঠিক আছে, তাহলে এইটা সমান দেখো 13.6। এবার গ্রামটাকে যদি আমরা কেজি করি, তাহলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1000 দিয়ে কি এখানে ভাগ করে দিলাম, আর গ্রামটা এখানে কি লিখলাম? কেজি। ঠিক আছে, এইবার সেন্টিমিটার যেটা আছে, সেই সেন্টিমিটারকে আমরা কি করব? মিটারে কনভার্ট করব। দেখো এখানে অনেকে যে ভুলটা করে, এখানে সেন্টিমিটার থেকে মিটারে করতে গেলে আমরা কি করি? 100 দিয়ে ভাগ করি। তাহলে এখানে কি শুধুমাত্র 100 দিয়ে ভাগ, তাহলে 1/100, মানে সেই 100টা উপরে উঠে গেল, শুধুমাত্র 100 দিয়ে কি সবাই এরকম গুণ করে দেয়। ঠিক আছে, কিন্তু এখানে দেখো কি সেন্টিমিটার কিউব আছে। তাহলে সেন্টিমিটার কিউব, সেটাকে আমরা ধরো এরকমভাবে লিখতে পারি যে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু কত? সেন্টিমিটার, এটা হবে।
তাহলে দেখো প্রত্যেকটা সেন্টিমিটারকে আমাকে কী করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে। তাহলে এটা করলে দেখো কী আসবে, 13.6, তাহলে এটা হলো, তাহলে 13.6, এখানে দেখো 1000 ইন্টু, এখানে দেখো 1 সেন্টিমিটারটাকে তুমি মিটার করে তাহলে কত হবে 1/100, এটা মিটার হলো, ইন্টু কী হবে আবার দেখো একটা 1/100 মিটার, ইন্টু কী হবে আবার 1/100 মিটার। ঠিক আছে, তাহলে এইভাবে তিনটে 100 দিয়ে কী করতে হবে, এখানে নিচে ভাগ করতে হবে, আলটিমেট ওইটাকে উপরে উঠে গেল। তাহলে দেখো 13.6 ইন্টু এখানে তিনটে 100 লিখুন। ঠিক আছে, তাহলে এত কি গ্রাম, এই এত কেজি, এটা হয়ে গেল। আর নিচে কি আছে 1000, আর নিচে কি হবে মিটার কিউব। তাহলে দেখো এখানে তিনটে শূন্য, এখানে তিনটে শূন্য কেটে গেল। তাহলে এটা করলে কি হবে 13.6 ইন্টু কত আসবে 1000, এত কি হবে কেজি পার মিটার কিউব। তাহলে এই যে একক, এটা ভালো করে মনে রাখবে। তাহলে সিজিএস পদ্ধতিতে থেকে এসআই পদ্ধতিতে যদি ঘনত্বকে তুমি কনভার্ট করো, তাহলে এখানে দেখো এই সিজিএস পদ্ধতিতে যে ঘনত্ব সেটাকে কি করবে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে বা গুণ করে দেবে। ঠিক আছে, তাহলে এটা চলে আসবে। অনেকে এই জায়গাটা ভুল করে, ওই জন্য আমি এটা করে দিলাম। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবে। তাহলে ঘনত্ব, সে ঘনত্বের ডেফিনেশন, ঘনত্বের একক, ঘনত্বের মাত্রা, এগুলো ভালো করে মনে রাখবে। আর ঘনত্বকে কিভাবে সিজিএস থেকে এসআই এবং এসআই থেকে সিজিএস এ কিভাবে কনভার্ট করবে এটা ভালো করে দেখবে। এরপরে আমরা দেখব কি ঘনত্বের মাত্রা। তাহলে দেখো ঘনত্ব রো, সে রো ইকুয়াল টু কত m/v। ঠিক আছে, তাহলে ভর উপরে আছে কি ভর, তাহলে ভরের যে মাত্রা সেটা কত হয় m, আর নিচে কি আছে আয়তন, আয়তন তার যদি মাত্রা বা আয়তনের যে মাত্রা সেটা কত এল কিউ হয়। আয়তন মানে অ্যাকচুয়ালি দেখো সিজিএস এ আয়তন মানে অ্যাকচুয়ালি যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যর কি কিউব হয়। ঠিক আছে, তাহলে এখানে দৈর্ঘ্যের মাত্রা কত এল, তাহলে দেখো কি হয়ে গেল এল কিউ হয়ে গেল। তাহলে এখানে ঘনত্বের যে মাত্রা, সেই ঘনত্বের মাত্রা কত এম l⁻³ এটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এবার এরপরে আমরা যেটা দেখবো আরেকটা এখানে মনে রাখবে, যে কোনো একটা পদার্থের ঘনত্ব, সে ঘনত্ব আর কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, দেখো কোনো একটা পদার্থের যে ঘনত্ব, সেই ঘনত্বটা চাপ এবং উষ্ণতার উপরে কি নির্ভরশীল। যেমন একটা তরল বা কোনো গ্যাসীয় পদার্থ, সেই গ্যাসীয় পদার্থের উপরে যদি ধরো একটা চাপ প্রয়োগ করা হয়, তাহলে তার ঘনত্ব, সে ঘনত্ব কি হয় পরিবর্তন হয়। সাধারণত কঠিন এবং তরল পদার্থের ক্ষেত্রে চাপ প্রয়োগে ওর যে ঘনত্ব, সেই ঘনত্বের অতটা পরিবর্তন ঘটে না, কিন্তু গ্যাসের ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে সেই পদার্থের যে ঘনত্ব, সেই ঘনত্বটা কি হয় অনেকটাই পরিবর্তন হয়। আর একটা উষ্ণতা, সেই উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বা উষ্ণতার হ্রাসের সাথে সাথে কোনো একটা বা যে কোনো পদার্থ, সেই যে কোনো পদার্থের ঘনত্ব বা ডেনসিটি, সেই ডেনসিটিটা কি হয় চেঞ্জ হয়। ঠিক আছে, যেমন ধরো কোনো একটা কঠিন পদার্থ, সেই কঠিন পদার্থের যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি, তাহলে তার যে ভলিউম, সেই ভলিউমটা দেখো কীভাবে ইনক্রিজ করবে। আর ভলিউম যদি ইনক্রিজ করে তার যে ডেনসিটি, সেই ডেনসিটিটা কীভাবে চেঞ্জ হবে। কেন, কারণ দেখো রো, সেই রো ইকুয়ালটা আমরা কত জানি m/v। তাহলে দেখো ভি এর ভ্যালুটা যদি তোমার ইনক্রিজ করে, তাহলে ডেনসিটিটা কী হয়ে যাবে ডিক্রিজ করবে, তাই না। একটা ধরো তুমি কঠিন পদার্থ নিয়েছো, তাকে কি তাপ দাও, তাহলে এটা আমরা জানি যে তাপ প্রসারণ বা তাপ প্রয়োগে কোনো একটা কঠিন পদার্থ, সেই কঠিন পদার্থের যে আয়তন, সেই আয়তনটা কি পরিবর্তন হয়, মানে বৃদ্ধি পায়। তাহলে যখনই আয়তনটা বৃদ্ধি পাবে, ওর যে ডেনসিটি, সেই ডেনসিটিটা কী হবে হ্রাস পাবে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে কোনো একটা বস্তুকে যদি ঠান্ডা করা হয়, তাহলে তার যে ডেনসিটি, সেই ডেনসিটিটা কী হবে ইনক্রিজ করবে। তাহলে এটা মনে রাখবে যে কঠিন পদার্থ আর তরল পদার্থের ক্ষেত্রে চাপ প্রয়োগে ওর যে ডেনসিটি বা ঘনত্ব, সেই ঘনত্বের অতটা পরিবর্তন হয় না, কিন্তু তরল গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপ প্রয়োগে, সেই চাপ প্রয়োগে ওর যে ডেনসিটি, সেই ডেনসিটিটাকে অনেকটা পরিবর্তন হয়। ঠিক আছে, ওই জন্যে এই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তার ঘনত্ব প্রকাশ করার জন্যে একটা পার্টিকুলার টেম্পারেচার এবং পার্টিকুলার একটা প্রেশার, সেই প্রেশারের যে ভ্যালু, সেই ভ্যালুটা কী করতে হয় উল্লেখ করতে হয়। কেন, কারণ বিভিন্ন প্রেশারে এবং বিভিন্ন টেম্পারেচারে যে কোনো একটা গ্যাসীয় যে পদার্থ, সেই গ্যাসীয় পদার্থের যে ডেনসিটি, সেই ডেনসিটিটা কি ডিফারেন্ট হয়। একই তুমি যদি গ্যাসীয় পদার্থ নাও, তাহলে বিভিন্ন যে উষ্ণতা, সেই বিভিন্ন উষ্ণতাতে তার যে ডেনসিটি, সেই ডেনসিটিটা কি হবে বিভিন্ন হবে। ওই জন্যে তখন কি করতে হয়, ওর একটা পার্টিকুলার টেম্পারেচার এবং পার্টিকুলার প্রেশার, সেই প্রেশারটা কী করতে হবে অবশ্যই উল্লেখ করতে হবে, নাহলে ওটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে,
তাহলে এখানে ডেনসিটি কাকে বলে, ডেনসিটির একক মাত্রা, এগুলো ভালো করে এটা একটু মনে রাখবে। এরপরে যেটা আমরা দেখব যে স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব, বা যেটাকে রিলেটিভ ডেনসিটি বা আপেক্ষিক ঘনত্ব বলা হয়, ঠিক আছে। এরপরে যেটা আছে কি আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব দেখো অনেক সময় কোনো একটা পদার্থের ঘনত্ব যখন আমরা বার করি বা কোনো একটা পদার্থের ঘনত্ব নিয়ে আমরা যখন আলোচনা করি, তখন অন্য একটা পদার্থ সে অন্য একটা পদার্থের সাপেক্ষে কি সেটাকে বিচার করা হয়। যেমন ধরো যে কোনো একটা লোক, সেই লোকটা বড় না ছোট সেটাই করার জন্য কি আমরা অন্য একটা বস্তুর সঙ্গে কি সেটাকে কম্পেয়ার করি। ঠিক একই রকমভাবে কোনো একটা বস্তুর ঘনত্ব, সেই বস্তুর ঘনত্বকে যখন জলের ঘনত্ব মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব, সেই জলের ঘনত্বকে ঘনত্বের সাপেক্ষে কম্পেয়ার করা হয়, তাহলে তখন সেটাকে বলা হচ্ছে কি যে আপেক্ষিক গুরুত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব কি, যে কোনো একটা পদার্থের ঘনত্ব আর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের যে অনুপাত, সেই অনুপাতটাকে বলা হচ্ছে কি আপেক্ষিক ঘনত্ব বা কি আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে। বা আর একটাও ডেফিনেশন দেওয়া হয় যে একটা নির্দিষ্ট আয়তনে কোনো একটা পদার্থের ভর বাই কি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই সম আয়তন জলের ভরের যে অনুপাত, সেই অনুপাতটাকে কি বলা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে। সেই আপেক্ষিক গুরুত্বকে যদি এস দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এস ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি হয়, এস ইকুয়াল টু হবে যে কোনো বস্তুর নির্দিষ্ট আয়তনের ভর বাই কি হবে যে বস্তুর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বস্তুর সম আয়তনের ভর। দেখো এখানে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা কেন ধরা হয়, কারণ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের যে ঘনত্ব, সেই ঘনত্বটা কি ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। ওই জন্যে যে কোনো একটা পদার্থ, সে পদার্থের আপেক্ষিক গুরুত্ব যখন আমরা কম্পেয়ার করব বা আপেক্ষিক গুরুত্ব বার করব, তাহলে তখন জলের যে উষ্ণতা, সেই জলের উষ্ণতাটাকে কত ডিগ্রি ধরা হয়, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে ধরে নিয়ে কম্পেয়ার করা হয়। দেখো তাহলে এখানে আপেক্ষিক গুরুত্ব, সে আপেক্ষিক গুরুত্ব সমান কি কোনো বস্তু নির্দিষ্ট আয়তনের ভর। তাহলে কোনো একটা বস্তু নির্দিষ্ট আয়তনের ভর মানে সেটা, এবার এখানে নির্দিষ্ট আয়তনটা যদি ধরো একক আয়তন হয়, তাহলে সেটা কি হয়ে যাবে বস্তুর ঘনত্ব হয়ে যাবে। অর্থাৎ দেখো কোনো একটা বস্তুর ঘনত্ব আর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের যে অনুপাত, সেই অনুপাতটাকে বলা হচ্ছে কি ওই বস্তুটার আপেক্ষিক গুরুত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্ব এটা আমরা এরকম লিখতে পারি যে পদার্থের ঘনত্ব বাই কি হবে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে এই যে অনুপাত, সেই অনুপাতটাকে বলা হচ্ছে কি আপেক্ষিক গুরুত্ব। এখানে দেখো কোনো বস্তু নির্দিষ্ট আয়তন, তাহলে তুমি নির্দিষ্ট আয়তন সেটা তুমি যদি ভি ধরে নাও, তাহলে তুমি ধরে নাও কোনো বস্তুর, এখানে এটা আমরা লিখতে পারি ভি আয়তনের ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, দেখো 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বস্তুর সম আয়তন না ধরে আমরা কি, তাহলে দেখো ভি আয়তন কি জলের ভর হবে। তাহলে কোনো একটা বস্তুর ভি আয়তনের ভর আর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভি আয়তন কি হবে জলের ভর, ভি আয়তনের জলের ভর, ঠিক আছে। তাহলে এইটার কি হবে আপেক্ষিক গুরুত্ব। তাহলে এটা ভালো করে মনে রাখবে। এবার দেখো দুই দিকে উপর নিচ ভি আছে, ভি যদি কেটে দাও, তাহলে কোনো বস্তুর একক আয়তনের ভর বা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একক আয়তন কি জলের ভর। তাহলে দেখো এবার 4 ডিগ্রি কোনো একটা বস্তুর একক আয়তনের যে ভর, সেটাকে বলা হচ্ছে কি পদার্থের ঘনত্ব, আর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক আয়তন জলের ভর মানে একক আয়তন জলের ভর, সেটা কি হবে জলের ঘনত্ব হবে। তাহলে এখানে আলটিমেট যেটা হচ্ছে কি আপেক্ষিক গুরুত্ব, সেটা হচ্ছে কি পদার্থের ঘনত্ব বা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে এখান থেকে দেখো এই যে রিলেশন, এই রিলেশনটা ভালো করে মনে রাখবে। বা এখান থেকে দেখো আমরা এটা বলতে পারি যে কোনো একটা পদার্থের ঘনত্ব এটা সমান কি হবে, তাহলে পদার্থের ঘনত্ব সমান দেখো হচ্ছে আপেক্ষিক গুরুত্ব
আপেক্ষিক গুরুত্ব ইনটু কি হচ্ছে জল 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। ঠিক আছে, এই যে সম্পর্ক, এই সম্পর্কটা ভালো করে মনে রাখবে যে কোনো একটা পদার্থের ঘনত্ব, সেই পদার্থের ঘনত্ব সমান কি হবে, ওই পদার্থটার আপেক্ষিক গুরুত্ব ইন্টু 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। এবার এখানে আপেক্ষিক গুরুত্ব সংক্রান্ত আর যে জিনিসটা এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে আপেক্ষিক গুরুত্ব, সে আপেক্ষিক গুরুত্বের একক এবং কোনো রকম মাত্রা থাকবে না। কেন? কারণ দেখো আপেক্ষিক গুরুত্ব কি, দুটো পদার্থের যে ঘনত্ব সেই ঘনত্বের অনুপাত। এখানে উপরে আছে দেখো পদার্থের ঘনত্ব আর নিচে কি আছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে যেহেতু এখানে আপেক্ষিক ঘনত্ব এই দুটো ঘনত্বের অনুপাত, ওই জন্য আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্বের কি কোনো রকম একক এবং কোনো রকম কি মাত্রা থাকবে না। ঠিক আছে, এটা তাহলে ভালো করে মনে রাখবে। এবার এখানে দেখো এই সম্পর্ক থেকে বিভিন্ন পদার্থের ঘনত্ব, সে ঘনত্বকে আমরা বার করতে পারবো কিভাবে। দেখো এখানে যে সিজিএস পদ্ধতিতে যদি তুমি দেখো, সিজিএস পদ্ধতিতে জলের যে উষ্ণতা মানে 4 ডিগ্রি ঘনত্ব, সিজিএস পদ্ধতিতে এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের যে ঘনত্ব, সেই ঘনত্বটা কত হয়, 1 হয়। ঠিক আছে, তাহলে দেখো সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের যে ঘনত্ব, জলের ঘনত্ব এটা সমান কত, 1 গ্রাম পার কত সেমি কিউব। তাহলে সিজিএস পদ্ধতিতে এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের যে ঘনত্ব সেটা কত, 1 গ্রাম সেমি কিউব। তাহলে এখানে দেখো পদার্থের ঘনত্ব, তাহলে এখানে পদার্থের যে ঘনত্ব, সেই ঘনত্বটা কি হবে, পদার্থের ঘনত্ব এটা সমান হবে দেখো কি পদার্থের আপেক্ষিক গুরুত্ব, তাই না? কেন? কারণ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের যে ঘনত্ব, সেই জলের যে ঘনত্ব, সেই ঘনত্বটা কত, 1। তাহলে দেখো সিজিএস পদ্ধতিতে কোনো একটা পদার্থের ঘনত্ব আর পদার্থের আপেক্ষিক যে গুরুত্ব, সেই আপেক্ষিক গুরুত্বটা কি হচ্ছে, সমান হচ্ছে। কিন্তু পদার্থের ঘনত্ব আর পদার্থের আপেক্ষিক গুরুত্ব সমান, কিন্তু তারা কিন্তু এক না। কেন এক না? কারণ দেখো পদার্থের ঘনত্ব যেটা, সেই ঘনত্বের নির্দিষ্ট একটা কি আছে, একক আছে এবং মাত্রা আছে, কিন্তু আপেক্ষিক গুরুত্ব যেটা, তার কি কোনো রকম একক নেই এবং মাত্রা নেই। এটা ভালো করে মনে রাখবে যে পদার্থের ঘনত্ব আর পদার্থের আপেক্ষিক গুরুত্বের মধ্যে যে পার্থক্য। ঠিক আছে, তাহলে দেখো সিজিএস পদ্ধতিতে কোনো একটা পদার্থের ঘনত্ব আর কোনো একটা পদার্থের আপেক্ষিক গুরুত্ব কী হবে, সমান হবে। যেমন তোমাকে বলে দিতে পারে যে কোনো একটা সিজিএস পদ্ধতিতে কোনো একটা পদার্থের যে ঘনত্ব, সেই ঘনত্ব তোমাকে বলে দিল যে 800 গ্রাম পার সেমি কিউব ধরে রাখছি। ঠিক আছে, গ্রাম পার সেমি কিউব। তাহলে ওই পদার্থটার আপেক্ষিক গুরুত্ব কত হবে, তাহলে সেই পদার্থের আপেক্ষিক গুরুত্ব কত হবে, শুধু 800 হবে। ঠিক আছে, এবার দেখো এখানে আপেক্ষিক গুরুত্বের কি একক আছে আর ঘনত্বের একক আছে, আর আপেক্ষিক গুরুত্বের কি কোনো একক থাকবে না। ঠিক আছে, তাহলে এরকম যদি বলে দেয় যে সিজিএস পদ্ধতিতে কোনো একটা পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলে দিলে, সেই পদার্থের ঘনত্ব কি হবে, ওইটা ইনটু কি হবে, তার এককটা বসাতে হবে গ্রাম পার সেমি কিউব। আর যদি ঘনত্ব দেওয়া থাকে তাহলে আপেক্ষিক গুরুত্ব কোনটা হবে, ওই জাস্ট ভ্যালুটা, কিন্তু তার কোনো এককটা বসবে না। ঠিক আছে, আর দেখো এসআই পদ্ধতিতে যদি আমরা দেখি, তাহলে এসআই পদ্ধতিতে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের যে ঘনত্ব, সেই ঘনত্ব কত, 1000 কেজি পার কত মিটার কিউব। ঠিক আছে, তাহলে এসআই পদ্ধতিতে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের যে ঘনত্ব, সেই ঘনত্বটা কত, 1000। তাহলে দেখো এসআই পদ্ধতিতে কোনো একটা পদার্থের যে ঘনত্ব, ঠিক আছে, তাহলে এসআই পদ্ধতিতে পদার্থের ঘনত্ব এটা সমান কি হবে, দেখো পদার্থের আপেক্ষিক গুরুত্ব ইনটু কি হবে, 1000, তাই না? তাহলে এটা ভালো করে মনে রাখবে যে এসআই পদ্ধতিতে যে কোনো একটা পদার্থের ঘনত্ব, সে ঘনত্ব সমান কি হচ্ছে, পদার্থের আপেক্ষিক গুরুত্ব ইনটু কত, 1000। এবার তোমাকে যদি একটা বলে দেয় যে কোনো একটা পদার্থের আপেক্ষিক গুরুত্ব, সে আপেক্ষিক গুরুত্ব কত, 5, তাহলে এসআই পদ্ধতিতে ওই পদার্থটার যে ঘনত্ব, সেই ঘনত্বটা কত হবে, তাহলে এসআই পদ্ধতিতে ওই পদার্থের যে ঘনত্ব সেটা কত আসবে, 5 ইনটু কত, 1000। ঠিক আছে, তাহলে এইটা ভালো করে মনে রাখবে, এত কি হবে, কেজি পার মিটার কিউব।
ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা দেখব যে আপেক্ষিক গুরুত্বের কি উষ্ণতা সংশোধন। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। দেখো, আপেক্ষিক গুরুত্বের উষ্ণতা সংশোধন বলতে যে যখন কোনো একটা বস্তুর আমরা আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করব। আপেক্ষিক গুরুত্ব সেটা আমরা কি দেখলাম, যে কোনো একটা পদার্থের ঘনত্ব আর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের যে অনুপাত, সেই অনুপাতটাকে কি বলা হচ্ছে, যে কোনো একটা পদার্থের আপেক্ষিক গুরুত্ব। এবার দেখো, যখন আমরা পরীক্ষাগারে এই কোনো একটা পদার্থের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করব, তখন আমরা যে আমাদের যে পরীক্ষাগার বা যেখানে আমরা ল্যাবরেটরিতে করব, সেই ল্যাবরেটরির যে জল, সেই জলের টেম্পারেচারটা 4 ডিগ্রি থাকে না, সেই নর্মাল যে টেম্পারেচার, সেই নর্মাল টেম্পারেচারের জলকে নিয়ে কি আমাদের কাজ করতে হয়। তাহলে ওই জন্য কী করা হয়, ওই যে উষ্ণতা, সেই উষ্ণতাটাকে সংশোধন করা হয়। কীভাবে সংশোধন করা হয়, দেখো আমরা দেখতে পাচ্ছি যে আপেক্ষিক গুরুত্ব, তাহলে আপেক্ষিক গুরুত্ব এটা সমান কি ছিল, আপেক্ষিক গুরুত্ব এটা সমান হচ্ছে যে পদার্থের ভি আয়তনের ভর বাই কি ছিল, বাই ছিল 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভি আয়তন জলের ভর, তাই তো, ভি আয়তন জলের ভর, এটা হচ্ছে কি আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, এবার যখন আমরা পরীক্ষাগারে এই যে কোনো একটা পদার্থের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করছি, তখন পরীক্ষাগারের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা কি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নেই। তুমি ধরে নাও পরীক্ষাগারের যে উষ্ণতা, সেই উষ্ণতাটা কত, টি ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে পদার্থের ভি আয়তনের ভর, ভি আয়তনের ভর বাই টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভি আয়তন জলের ভর ইনটু, এখানে আমরা কি করছি, এটা লিখছি যে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভি আয়তন জলের ভর বাই, এখানে তুমি লিখে দাও এই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভি আয়তন জলের ভর, বাই কি হলো 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাহলে দেখো যে পদার্থের ভি আয়তনের ভর বাই টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভি আয়তনের কি জলের ভর ইনটু, এখানে আমরা কি করলাম, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভি আয়তন জলের ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভি আয়তন কি জলের ভর, ভি আয়তন দেখো জলের ভর, তাই তো। তাহলে আলটিমেট দেখো এইটার এটা কি কেটে গেল, তাহলে আমি বেশি কিছু লিখিনি বা কম কিছু লিখিনি, তাহলে ঠিকই আছে। এবার দেখো এখানে যে পদার্থের ভি আয়তনের ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভি আয়তন জলের ভর, তাহলে দেখো এইটা কি আসবে, এইটা আসবে ওই টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই যে পদার্থ, সেই পদার্থটার কি আপেক্ষিক গুরুত্ব, অর্থাৎ যে উষ্ণতায় আমরা পদার্থটার আপেক্ষিক গুরুত্ব কি নির্ণয় করেছি, ওই জন্য এটাকে বলা হচ্ছে নির্ণীত আপেক্ষিক গুরুত্ব ইনটু, এখানে দেখো যে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভি আয়তন জলের ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভি আয়তন জলের ভর, তাহলে এটা দেখো কি টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি হচ্ছে জলের আপেক্ষিক গুরুত্ব। তাহলে দেখো কেন হচ্ছে জলের আপেক্ষিক গুরুত্ব, দেখো টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল যেটা, সেই জলের যে ঘনত্ব, সেই ঘনত্বটা নিশ্চয় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের সঙ্গে কি সমান হবে না, আলাদা হবে। তাহলে এখানে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভি আয়তন জলের ভর আর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভি আয়তন যে জলের ভর, এই যে দুটো অনুপাত, সেই অনুপাতটা কি হচ্ছে যে ওই টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি জলের আপেক্ষিক গুরুত্ব। তাহলে ইনটু এখানে কি হবে, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়
জলের আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, তাহলে এইটা ভালো করে মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় খুব দেয় যে আপেক্ষিক গুরুত্বের উষ্ণতা কিভাবে কি সংশোধন করা হয়। তাহলে কিভাবে সংশোধন করা হচ্ছে, আমরা এইভাবে যে যেহেতু আমরা ল্যাবরেটরিতে যখন আপেক্ষিক গুরুত্ব ক্যালকুলেশন করি তখন ওই ল্যাবরেটরির যে ওয়াটার বা জল, সেই জলের যে টেম্পারেচার সেটা 4°C থাকে না। ওই জন্য আমরা কি যে উষ্ণতাটা আছে উষ্ণতায় জলের আমটা কি বার করে নেব। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রেসার বা চাপ। ঠিক আছে, এখন এগুলো ক্লাস 9-এ মোটামুটি ছিল যে চাপ কাকে বলে। চাপ হচ্ছে কোনো একটা বস্তু বা কোনো একটা একক বা কোনো একটা তল, সেই তলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ কি বল প্রযুক্ত হয় সেটাকে বলা হয় কি চাপ। অর্থাৎ তুমি ধরে নাও যে একটা তল এরকম আছে, সেই তলের উপরে কি একটা নির্দিষ্ট তুমি বল প্রয়োগ করছো। ঠিক আছে, তুমি ধরে নাও এখানে এই যে তল, সেই তলটার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কত এ, এই তলের উপরে কি তুমি একটা বল প্রয়োগ করছো, সেই বলটা কত এ। তাহলে এখানে দেখো এ যে ক্ষেত্রফল, সেই এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কত এফ। তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল কত হবে, দেখো একক ক্ষেত্রফলের যে প্রযুক্ত বল সেটা কত হবে এফ বাই এ। ওই যে কোনো একটা তলের একক ক্ষেত্রফলের উপরে যে প্রযুক্ত বল সেটা, সেই বলটাকে বলা হচ্ছে কি ওই তলের উপরে ক্রিয়াশীল কি চাপ বা ওই বিন্দুর চাপ। দেখো অ্যাকচুয়ালি চাপ বলতে তরলে, এখানে যেহেতু আমরা কি হাইড্রোস্ট্যাটিক্স পড়ছি বা প্রবাহী নিয়ে, তাহলে যে কোনো একটা তরল বা গ্যাসের ক্ষেত্রে কি আমরা চাপ বার করবো। এবার যে কোনো একটা গ্যাস বা যে কোনো একটা তরলের যে কোনো একটা বিন্দুতে চাপ মানে ওই বিন্দু চারিদিকে যদি তুমি একটা নির্দিষ্ট ক্ষেত্রফল কল্পনা করো, তাহলে ওই ক্ষেত্রফলে বা ওই বিন্দু চারিদিকে একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ কি বল প্রযুক্ত হবে সেটাকে বলা হবে কি তার চাপ। ঠিক আছে, তাহলে এখানে দেখো এফ বাই এ, সেই এফ বাই এটাকে বলা হচ্ছে কি চাপ পি। তাহলে পি ইকুয়াল টু কত হবে এফ বাই এ। তাহলে এখানে এই চাপের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা ভালো করে মনে রাখবে এবং এখান থেকে চাপের একক এবং মাত্রা মনে রাখবে। দেখো চাপ, সেই চাপ পি ইকুয়াল টু কত এফ বাই এ। তাহলে এর যদি আমরা সিজিএস পদ্ধতিতে একক বসে সেটা কি হবে, সিজিএস পদ্ধতিতে একক বসালে দেখো বলের যে একক সেটা কি ডাইন, আর ক্ষেত্রফলের একক কি সেটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। এটা কি আসছে ডাইন পার কি সেমি স্কোয়ার। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। আর এসআই পদ্ধতিতে কি হবে, এসআই পদ্ধতিতে দেখো বলের যে একক সে বলের একক কি নিউটন, আর ক্ষেত্রফলের যে একক সেটা কি মিটার স্কোয়ার। তাহলে এটা কি নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন মিটার টু দি পাওয়ার কত -2। এই নিউটন মিটার টু দি পাওয়ার -2 বা নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে আবার এক কথায় কি বলা হয় পাস্কাল বলা হয়। ঠিক আছে, এটাকে পি এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে এটা মনে রাখবে চাপের যে এসআই পদ্ধতিতে একক, সেই এসআই পদ্ধতিতে একক কি নিউটন মিটার ইনভার্স মিটার টু দি পাওয়ার -2 বা কি পাস্কেল। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ এটা। আর এরপরে যেটা আমরা দেখব চাপের মাত্রা। ঠিক আছে, দেখো চাপের আমরা একক দেখলাম, চাপের ইকুয়েশন ডেফিনেশন, এগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু এগুলো পরে যে এগুলো পড়তে কাজে লাগবে এবং এগুলো ক্লাস 9-এ তোমরা পড়েছো, ওখানে ছিল। তাহলে দেখো পি, সেই পি ইকুয়াল টু কত এফ বাই এ। তাহলে মাত্রা কি হবে, উপরে দেখো কি আছে ফোর্স, ফোর্সের যে ডাইমেনশন সেটা কি হয় এম এল টি টু দি পাওয়ার কত -2, আর এ যেটা সেটা কত এল স্কোয়ার। তাহলে এখানে দেখো কি আসবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার কত -2। তাহলে এটা হচ্ছে কি যে প্রেসার, সেই প্রেসারের কি ডাইমেনশন, এই ডাইমেনশনটা ভালো করে মনে রাখবে। এইবার আমরা যে কোনো একটা তরল, সেই তরলের ক্ষেত্রে যে কোনো একটা বিন্দুতে চাপের রাশিমালা, সেই চাপের রাশিমালাটা বার করবো। ঠিক আছে, এইটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যে চাপের রাশিমালা। দেখো যে কোনো একটা তরল বা যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে তুমি ধরে নাও যে এটা একটা পাত্র, এই পাত্র এতদূর পর্যন্ত কি আছে তরল আছে বা জল আছে। ঠিক আছে, এতদূর পর্যন্ত তরল ভর্তি আছে। ঠিক আছে, এইবার এই পাত্রের যে কোনো একটা বিন্দু, সেই যে কোনো বিন্দু থেকে চাপ আমাকে কি বার করতে হবে। তাহলে যে কোনো একটা বিন্দুতে সেই চাপের যে পরিমাণ, সেই পরিমাণটা কতটা হবে বা তার রাশিমালা কি হবে এবং সেই চাপটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করবে সেটা আমরা দেখব।
তাহলে এই তরলের মধ্যে যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিলাম কি পি। এবার পি বিন্দুতে আমাদেরকে কি চাপের রাশিমালা বার করতে হবে, এবং তুমি ধরে নাও এখানে এই যে জলের যে উপরিতল, সেই উপরিতল থেকে পি বিন্দুর যে গভীরতা, সেই গভীরতাটা কত এইচ, ঠিক আছে। আর এখানে যে তরলটা আছে, সেই তরলের যে ঘনত্ব, সেই ঘনত্ব আমরা কত ধরে নিচ্ছি রো। তাহলে এই পি বিন্দুতে কি আমরা চাপ বার করবো। দেখো প্রথমে বলেছি চাপ মানে তরলের যে কোনো একটা বিন্দুতে বা যে কোনো একটা গ্যাসের যে কোনো একটা বিন্দুতে চাপ মানে ওই বিন্দু চারিদিকে একটা ক্ষেত্রফল কল্পনা করলে সেই একক ক্ষেত্রফলের উপরে যে প্রযুক্ত বল, সেই প্রযুক্ত বলটাকে বলা হবে কি ওই বিন্দুর চাপ। তাহলে দেখো এখানে পি বিন্দুর চারিদিকে কি আমরা একটা ক্ষেত্রফল কল্পনা করলাম। তাহলে এখানে এই যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা আমরা ধরে নিচ্ছি কত এ। তাহলে পি বিন্দু চারিদিকে এ ক্ষেত্রফল একটা কল্পনা করলাম, ঠিক আছে। এবার দেখো এখানে এই যে বৃত্তাকার অংশ আর এই উচ্চতা বিশিষ্ট যদি ধরো আমরা একটা চোঙ কল্পনা করি, তাহলে দেখো এটা তো একটা কি চোঙের মতো তৈরি হয়ে গেল। এবার দেখো এই চোঙের মধ্যে যতটা পরিমাণে জল আছে, সেই জলটার যে ওজন, সেই ওজনটা কোন তল দিয়ে কাজ করবে। এখানে যে আমরা এ ক্ষেত্রফলটা কল্পনা করেছি, সেই এ ক্ষেত্রফলে কি হবে প্রযুক্ত হবে, তাই না। তাহলে এখানে এইচ উচ্চতা এবং এ ক্ষেত্রফল বিশিষ্ট যে লম্ববৃত্তাকার চোঙ, সেই চোঙটার ভিতরে যতটা জল আছে, সেই জলটা কি বা জলটার যে ওজন, সেই ওজনটা কোন বিন্দুতে বা কোন তল বরাবর কাজ করবে। আমরা এখানে যে নিচে যে তল, সেই নিচের তলে কি একটা বল প্রযুক্ত করবে। তাহলে ওই তলের উপরে বা ওই তলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ প্রযুক্ত বল, সেটাই কি হবে ওই বিন্দুতে কি চাপ। দেখো চাপের রাশিমালা আমরা কি দেখেছিলাম, পি সমান কত এফ বাই, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপরে যে প্রযুক্ত বল, সে বলটা হচ্ছে কি ওই বিন্দুর চাপ। তাহলে এখানে পি বিন্দুটাকে কেন্দ্র করে একটা এ ক্ষেত্রফল নিয়েছি, তাহলে ওই একক ক্ষেত্রফলের যে প্রযুক্ত বল, সে বলটা কি হবে চাপ হবে। তাহলে এখানে দেখো সেই চাপ মানে এর যে ওজন, সেই ওজন যেটা, সেই ওজনটাই কি বল দেবে। তাহলে এখানে দেখো তাহলে এই জলের ভিতরে যে, আচ্ছা দেখো তাহলে এখানে এই এইচ উচ্চতা আর এ ক্ষেত্রফল বিশিষ্ট যে চোঙ, সেই চোঙের মধ্যে কতটা পরিমাণে জল আছে, সেই জলের ওজনটা বার করব, এবং তাকে যদি আমরা ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে কি ওই পি বিন্দুর চাপ বার করবো। তাহলে দেখো এইচ বা এখানে যে চোঙটা আমরা নিয়েছি, সেই চোঙের আয়তন কত হবে। দেখো চোঙের যে আয়তন, সেই চোঙের আয়তন এটা সমান কি আসছে, আয়তন এটা ইকুয়াল টু দেখো হবে কি এ ইন্টু এইচ। অ্যাকচুয়ালি চোঙের আয়তনের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে এ মানে কত পাই আর স্কোয়ার, সেটা মানে ক্ষেত্রফল ইন্টু কি উচ্চতা। তাহলে এটা আমরা কি পেলাম আয়তন পেলাম। তাহলে ওই চোঙের যে ভর বা চোঙের মধ্যে যে পরিমাণ জল আছে, সেই জলের ভর কত হবে। তাহলে চোঙের জলের ভর, দেখো ভর সমান আমরা কি জানি, দেখো একটু আগে আমরা দেখলাম আয়তন রো, সেই রো ইকুয়াল টু কত এম বাই ভি। তাহলে এম সমান কি হবে, এম সমান হবে দেখো রো ইন্টু কত ভি। তাহলে এম সমান রো ভি। তাহলে এখানে দেখো রো ইন্টু এর যে আয়তন, সেটা কত এ ইন্টু কত এইচ। তাহলে এটা হলো কি জলের ভর। তাহলে এখানে দেখো ওই চোঙের জলের যে ওজন, সেই ওজনটা কত হবে। সেই চোঙের ওজন মানে কি, ওজন মানে হচ্ছে ভর ইন্টু কি অভিকর্ষ ত্বরণ। তাহলে এখানে ভর কত রো এ এইচ ইন্টু কত জি। তাহলে এখানে এইটা কি পেলাম ওজন পেলাম। দেখো তাহলে এখানে যে ওজনের জলটা কাজ মানে আছে, সেই ওজনটা কি করবে এই ক্ষেত্রফলের উপরে কি একটা বল প্রযুক্ত হবে, ঠিক আছে। তাহলে এখানে এই যে ওজন বা ওজনটা কি এক ধরনের বল। তাহলে দেখো এ ক্ষেত্রফলে ওজন কোনটা এইটা, তাহলে দেখো এ যে ক্ষেত্রফল, তাহলে এ ক্ষেত্রফলে ওজন যেটা, সেটা কত রো এ এইচ ইন্টু কত জি, বা এই ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল কোনটা হবে এটা। তাহলে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল কত হবে। তাহলে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল রো এ এইচ রো, সরি এটা হচ্ছে কি আছে জি। তাহলে রো এ এইচ জি বাই কত হবে দেখো এ। তাহলে এটা করলে কত এইচ রো জি। তাহলে এই একক ক্ষেত্রফলের উপরে যে প্রযুক্ত বল, সেই প্রযুক্ত বলটাকে কি বলা হয় ওই বিন্দু বা যে কোনো একটা বিন্দুর কি চাপ। তাহলে এখানে দেখো এইচ উচ্চতা বিশিষ্ট একটাকে আমরা চোঙ কল্পনা করলাম, মানে পি বিন্দুতে চাপ বার করতে হবে। তাহলে পি বিন্দুটাকে কেন্দ্র করে একটা ক্ষেত্রফল এ নিলাম, এবং এখানে ওই যে এ ক্ষেত্রফল বরাবর উপরের দিকে যদি উঠি, তাহলে কি একটা চোঙ পাবো। তাহলে ওই চোঙের মধ্যে যত পরিমাণ জল থাকবে, ওই জলটার যে ওজন, সে ওজনটাই কি হবে ওই পি বিন্দুর চাপ, ঠিক আছে।
তাহলে ফার্স্টে আমরা কি করলাম, ওই চোঙটার আয়তন বার করলাম, সেই আয়তনটাকে কি চোঙের ঘনত্ব দিয়ে, জলের ঘনত্ব বা তরলটার ঘনত্ব দিয়ে গুণ করলাম, তাহলে আমরা কি পেলাম, ভর পেলাম। তাকে আমরা কি অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করলাম, পেলাম, ওজন পেলাম। সেই ওজনটা মানে তো বল, তাহলে এখানে ওই যে ওজনটা বা ওই যে বলটা ক্রিয়াশীল সেইটা কত, ক্ষেত্রফল এই ক্ষেত্রফলে। তাহলে একক ক্ষেত্রফলের উপরে যে প্রযুক্ত বল বা একক ক্ষেত্রফলের উপরে যে ওজন, সেই ওজন আমরা কী করলাম, এই দিয়ে ভাগ করলাম। তাহলে আলটিমেট ইকুয়েশন যেটা আসছে সেই ইকুয়েশনটা কি এইচ রো জি। তাহলে দেখো এখানে যে কোনো একটা তরলের বিন্দুতে চাপ পি, সেই পি ইকুয়াল টু কী হবে, এইচ রো জি। এই ইকুয়েশনটা ভালো করে মনে রাখবে। তাহলে এখানে দেখো যে তরলের যে কোনো একটা বিন্দুতে চাপ, সেই চাপটা কী কী বিষয়ের উপর ডিপেন্ড করছে। এক নম্বর হচ্ছে এইচ, এইচ মানে কি উচ্চতা বা গভীরতা। তাহলে দেখো গভীরতা যত বেশি হবে তরলের সেই বিন্দুতে চাপের মান কী হবে, বেশি হবে। গভীরতা যত কম হবে তখন চাপের মানটা কী হবে, কম হবে। আর আরেকটা কিসের উপর ডিপেন্ড করছে, ঘনত্ব। তাহলে দেখো কোনো একটা তরলের ঘনত্ব যত বেশি হবে তাহলে সেই ঘনত্বের বা সেই তরলটা চাপ, সেই চাপটা কী হবে, বেশি হবে। বা কোনো একটা জায়গা, সেই জায়গায় অভিকর্ষ ত্বরণের মান যত বেশি হবে সেখানে যে প্রেশার, সেই প্রেশারটা বেশি হবে। তাহলে দেখো ঘনত্বের উপর ডিপেন্ড করছে, ওই জন্য দেখবে যে সমুদ্র জল আর নদীর জল, বা আরেকটা এটা তোমরা শুনে থাকবে যে বড় বড় জাহাজ যখন সমুদ্র থেকে নদীতে আসে, সেই নদীতে আসলে সেটা কি বেশি ডুবে যায়, ঠিক আছে, ওটা প্লবতা দিয়ে ব্যাখ্যা করা যায়। তাহলে এখানে দেখো যে ওর উপরে যে প্লবতা বল, সেই প্লবতা বলটা কি বেশি হয়, ঠিক আছে। বা আরেকটা ভালো উদাহরণ হচ্ছে যে দেখবে যে বায়ুর বুদবুদ, সেই বায়ুর বুদবুদ যখন জলের ভিতর থেকে ওটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে, তার আয়তনটাকে ইনক্রিজ করে বা বৃদ্ধি পায়। তাহলে কেন বৃদ্ধি পায়, দেখো জলের ভিতরে আছে মানে সেখানে কি প্রেশার বেশি, আর প্রেশার যদি বেশি হয় তার যে ভলিউম, সে ভলিউমটা কি হবে, কম হবে। আর বয়েলের সূত্রে দেখবে, এটা ক্লাস 10-এ তোমরা পড়েছো যে বায়ুর বুদবুদ বা বয়েলের সূত্রে কী ছিল, যে ভি প্রপোর্শনাল টু কত, 1/p, অর্থাৎ চাপ এবং আয়তন কি পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে যেখানে চাপ বেশি সেখানে কী হবে, আয়তন কম হবে, আর যেখানে চাপ কম সেখানে আয়তন কী হবে, বেশি হবে। ওই জন্য যে কোনো একটা জলের বুদবুদ যদি ধরো নিচে থাকে, তাহলে সেই নিচের বিন্দুতে কী হয়, চাপ বেশি, তাহলে ওই জন্য বুদবুদটা কীরকম হবে, দেখবে ছোট থাকবে। এবার ওইটা যখনই আস্তে আস্তে উপরের দিকে উঠবে, ওর যে আয়তন, সেই আয়তনটা কী হবে, আস্তে আস্তে প্রসারিত হবে। কেন প্রসারিত হচ্ছে, উপরে উঠলে তার যে প্রেশার, সেই প্রেশারটা কী হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। প্রেশার যদি কম হয় তাহলে তার আয়তন সেটা কী হবে, বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে এই চাপের রাশিমালায় তোমরা এই পর্যন্ত দেখবে। আর একটা মনে রাখবে, এই যে তরলের যে চাপ, সেই চাপটা কি, আর একটা তরলের চাপের আর একটা কিছু কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো ভালো করে মনে রাখবে। যে কোনো ধরো যে তরলের পাত্র, সেই পাত্র বরাবর তুমি যদি একটা সরলরেখা কল্পনা করো, তাহলে প্রত্যেকটা বিন্দু, সেই সরলরেখার উপরে প্রত্যেকটা বিন্দুতে যে চাপ, সেই চাপের মানটা কী হবে, সমান হবে। কেন, কারণ দেখো প্রত্যেকটা বিন্দু একই গভীরতায় থাকবে, আর একই গভীরতায় যদি থাকে তাহলে সেই প্রত্যেকটা বিন্দুতে কী হবে, চাপ সেম হবে। আর একটা মনে রাখবে, তরলের যে কোনো একটা নির্দিষ্ট গভীরতায় যে চাপ, সেই চাপটা সব দিক থেকে কী হবে, সমান হবে। অর্থাৎ তরলের যে চাপ, সেই চাপটা মানে যে কোনো একটা নির্দিষ্ট গভীরতায় সব দিকে কি সে কী করবে, সমান পরিমাণে চাপ দেবে, ঠিক আছে। এইগুলো চাপের বৈশিষ্ট্য, আরও দেখবে কিছু কিছু বৈশিষ্ট্য বইয়ে আছে, তোমরা ভালো করে দেখবে। এরপরে যেটা আছে সেটা হবে, আজকে তোমরা এই পর্যন্তই, বইটা একটু ভালো করে দেখবে। আর চাপের যে রাশিমালা, সেই চাপের রাশিমালাটা বইয়ে একবার দেখবে এবং না দেখে লিখে লিখে গিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাক।